ওকে, তাহলে আমরা আসলে দ্রাব্যতার গুণফল এবং দ্রাব্যতা সংক্রান্ত অঙ্ক করতে যাচ্ছি। মোলার দ্রাব্যতা যেটা, আগে একটু লিখে নিই মোলার দ্রাব্যতা কি। মোলার দ্রাব্যতা নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে, আচ্ছা 1 লিটার দ্রবণে শব্দটা ঠিক না, সম্পৃক্ত দ্রবণে, 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে মোলার দ্রাব্যতা বলে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, 1 লিটার সম্পৃক্ত দ্রবণে, সম্পৃক্ত শব্দটা না লিখলে মোলার দ্রাব্যতা বোঝাবে না। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে মোলার দ্রাব্যতা বলে, ওই পদার্থের মোলার দ্রাব্যতা বলে। যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই পদার্থের মোলার দ্রাব্যতা বলে। মোলার দ্রাব্যতা বলে। ওকে, তাহলে তাপমাত্রা ফিক্সড এটা মনে রাখতে হবে, দ্রবণ সম্পৃক্ত এটা মনে রাখতে হবে। সংজ্ঞার মধ্যে তাপমাত্রা টেম্পারেচার স্থির এটা মনে রাখতে হবে। নাম্বার 2, দ্রবণ সম্পৃক্ত হইতে হবে, নাহলে কিন্তু হবে না। সম্পৃক্ত দ্রবণ হইতে হবে। ওকে, এখন মোলার দ্রাব্যতাকে, যে কোনো দ্রাব্যতাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে খেয়াল করো, এস সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে এস ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু 1000 এম ইন্টু ভি। তাহলে মনে রাখবা এই সমীকরণে ডাব্লিউ হলো দ্রব্যের ভর কোন এককে, গ্রাম এককে। এম হলো দ্রব্যের আণবিক ভর, এই ক্ষেত্রে একক হবে মোল পার গ্রাম, সরি গ্রাম পার মোল, তাই না? এত গ্রাম পার মোল, গ্রাম পার মোল। এই ক্ষেত্রে আণবিক ভরের একক হবে গ্রাম পার মোল। আর ভি হলো মিলিলিটার এককে হবে। দ্রবণের আয়তন, এর একক হলো মিলিলিটার। এখন মনে রাখতে হবে, যদি কোনো কারণে এটা লিটার একক হয় তাহলে সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সূত্র কিন্তু আর এটা থাকবে না। কোনো কারণে যদি এরকম হয় 1000 বাই এম, সরি 1000 হবে না, সরি এম ইন্টু ভি, ডাব্লিউ বাই এম ইন্টু ভি, 1000 হবে না। কখন? এই সূত্রটা তখনই প্রযোজ্য যদি আয়তনের একক দেওয়া থাকে লিটার। এই ক্ষেত্রে আয়তনের একক দেওয়া থাকবে কি? লিটার। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, আয়তনের একক লিটার। ঠিক আছে? 1000 নেই, কারণ এই যে এটা তো লিটারে
মিলিলিটারকে লিটারে নেওয়ার জন্য 1000, 1000 আসলে ভি কে ভাগ দেওয়া 1000 উপরে চলে গেছে। ঠিক আছে, আর মনে রাখবে অবশ্যই এই দ্রবণ কি সম্পৃক্ত। যদি সম্পৃক্ত শব্দটা এখানে ইউজ না হয় তাহলে কিন্তু এটা দ্রাব্যতা বোঝাবে না। খুব ইম্পর্টেন্ট কথা, সম্পৃক্ত শব্দ না হলে এটা কিন্তু দ্রাব্যতা বোঝাবে না। দ্রবণটা অবশ্যই সম্পৃক্ত। ঠিক আছে সবাই? ওকে, তারপরে পরের পেজে যাই আমরা। এখন খেয়াল করো, দ্রাব্যতা এটার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটার নাম হলো দ্রাব্যতার গুণফল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রাব্যতার গুণফল। এটার ইংরেজিতে বলে সলুবিলিটি প্রোডাক্ট। ঠিক আছে, আর যে কোনো লবণের বা যৌগের দ্রাব্যতার গুণফল এটা একটা স্থির সংখ্যা, ধ্রুবক। এটা একটা স্থির সংখ্যা বা ধ্রুবক সংখ্যা। যেহেতু এটা ধ্রুবক, আর আমরা জানি যে কোনো ধ্রুবককে আমরা কে দিয়ে প্রকাশ করি, কে, আর এই যে এই সলিউবিলিটির এস আর এই প্রোডাক্টের পি। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে কি বলতেছি, কেএসপি। ঠিক আছে, দ্রাব্যতার গুণফলকে আমরা সংক্ষিপ্তভাবে প্রকাশ করতেছি কেএসপি, এটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটার মানে কি? এটার মানে বোঝার জন্য আমাদের একটুখানি ব্যাকগ্রাউন্ড আলোচনা করতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডটা হলো ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্র দুজন বিজ্ঞানী দিয়েছেন। একজনের নাম হলো পিটার ভাগে, পিটার ভাগে, আর একজনের নাম হলো গুলবার্গ। এই দুইজন বিজ্ঞানী ভর ক্রিয়া সূত্র দিয়েছেন। আচ্ছা, ওনাদের কথা অনুসারে ওনারা যে সূত্রটা দিয়েছেন সেই সূত্রটা হলো এটা, পিটার ভাগে। বিক্রিয়ার হার সমানুপাতিক বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে মনে রাখতে হবে। বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। এখন আমাদের এখানে হয়তো একটা নতুন শব্দ মোলার ঘনমাত্রা শব্দটা আসছে। মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা এটাকে আমরা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, প্রকাশ করা হয়। মোলার ঘনমাত্রাকে আমরা কি করি? থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। যেমন যেমন আমি বললাম এরকম, এটা মানে হলো এ উপাদানের মোলার ঘনমাত্রা, এর মোলার ঘনমাত্রা। আচ্ছা, আমি যদি লিখি এরকম সোডিয়াম প্লাস, তাহলে বুঝতে হবে সোডিয়াম প্লাসের মোলার ঘনমাত্রা। আমি যদি লিখি সিলভার প্লাস, তাহলে বুঝতে হবে এটা দিয়ে বোঝানো হয়েছে সিলভার প্লাসের মোলার ঘনমাত্রা। আমি যদি বলি ক্লোরিন মাইনাস, থার্ড ব্র্যাকেটের ভিতরে ক্লোরিন মাইনাসকে রাখলাম, তাহলে বুঝতে হবে ক্লোরিন মাইনাসের মোলার ঘনমাত্রা। আচ্ছা, বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার মানে কি? একটা বিক্রিয়ার হার মানে হলো, মনে করো আমরা একটা গ্লাসের মধ্যে, এখানে আমি জাস্ট তোমাদের সহজে বোঝানোর জন্য বলতেছি, এখানে বিক্রিয়া হইতেও পারে নাও হইতে পারে, সহজে বোঝানোর জন্য একটু বলতেছি। মনে করো এই হলো পাত্র, এই পাত্রের মধ্যে পানি আছে, পানি আছে, আমি এর মধ্যে একটা লবণ দিলাম, মনে করো সোডিয়াম ক্লোরাইড লবণ দিলাম। ঠিক আছে, এই লবণ দেওয়ার পর পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড যখন যাবে তখন কি হয়ে যাবে? Na প্লাস আর Cl মাইনাস। এখন মনে করো আমি এটা যে দিলাম, সোডিয়াম ক্লোরাইড যে দিলাম, দেওয়ার সাথে সাথে আমি স্টপ ওয়াচ চালু করছি।
কি চালু করছি? স্টপওয়াচ। তো দেওয়ার পর এবার দেখলাম যে কিছু সময় পর সোডিয়াম ক্লোরাইড আর পাত্রের মধ্যে দেখা যাচ্ছে না। প্রথম যখন দিছি তখন মনে হচ্ছে এখানে সোডিয়াম ক্লোরাইড জমছে একটু, একটু সময় পর দেখতেছি সোডিয়াম ক্লোরাইড আর দেখা যাচ্ছে না। স্টপওয়াচ চালু করে দিছিলাম। এবার কিছু সময় পর যখন আমি দেখলাম যে আর নাই, সাথে সাথে স্টপওয়াচ বন্ধ করে দিছি। বন্ধ করে দেওয়ার পর দেখলাম যে সময় লাগছে 2 মিনিট। কয় মিনিট সময় লাগছে? 2 মিনিট। ঠিক আছে, তাহলে এটা গলতে সময় লাগছে কত? 2 মিনিট। তাহলে 2 মিনিটে যে সোডিয়াম ক্লোরাইড গলছে, কতটুকু গলছে? তুমি তো সোডিয়াম ক্লোরাইড হিসাব করে দিচ্ছিলা, 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম দিছো না? তাহলে 2 মিনিটে গলছে এত, তাহলে 1 মিনিটে গলবে কত? বের করা যাবে না? বা 2 সেকেন্ডে গলছে এত, তাহলে 1 সেকেন্ডে গলবে কত? অথবা আমরা যেখানে 2 মিনিট লিখছি 120 সেকেন্ড, তাহলে 120 সেকেন্ডে সোডিয়াম ক্লোরাইড গলছে এত, মনে করো 5 গ্রাম দিছিল, 5 গ্রাম, তাহলে 1 সেকেন্ডে গলবে কত? বের করা যাবে না? আচ্ছা, এখন আমি যদি গ্রামে না দিয়া মোলে দেই, দিতে পারি না? মনে করো 0.01 মোল দিচ্ছি, তাহলে 2 মিনিট মানে 120 সেকেন্ডে গলে হলো 2 মোল, তাহলে 1 সেকেন্ডে গলবে কত মোল? ঠিক আছে, আমরা তো এটা ঘনমাত্রায় রূপান্তর করতে পারি। মোল যেহেতু আছে, মোল পার লিটার মানে কি? ঘনমাত্রা। তাহলে 120 সেকেন্ডে ঘনমাত্রা এতটুকু, তাহলে 1 সেকেন্ডে ঘনমাত্রা কতটুকু হয়? চেঞ্জ হবে না? আচ্ছা, তাহলে প্রতি একক সময়ে যতটুকু লবণ পানিতে বিয়োজিত হয় সেটাই হলো তার বিক্রিয়ার হার। প্রতি একক সময়ে যতটুকু লবণ পানিতে কি হয়? বিয়োজিত হয়, ভেঙে যায়, 2 ভাগে ভাগ হয়ে যায়, প্লাস মাইনাস হয়ে যায়, সেটাই হলো তার ক্ষেত্রে বিক্রিয়ার হার। এই ক্ষেত্রে বিক্রিয়ার হার কিন্তু আর অনেক অনেক বিক্রিয়া আছে, সেটা আলাদা, ওটা আমরা আরেকটা চ্যাপ্টার গিয়ে আলোচনা করব। বাট এখন যেটা আলোচনা করতেছি যে একক সময়ে যতটুকু লবণ পানিতে বিয়োজিত হয়ে যায় সেটাই কি? তার বিক্রিয়ার হার। অথবা যদি ঘটনাটা উল্টা করে বলি, একক সময়ে যতগুলো ক্যাটায়ন আর অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে লবণে পরিণত হয়, তাকেও বিক্রিয়ার হার বলা যায়। কথা কি বুঝছো? যেমন আমি যদি ব্যাপারটাকে এইভাবে বলি, সোডিয়াম ক্লোরাইড এরকম হইল, ঠিক আছে? এখন মনে করো এখান থেকে এরকম হইতে সময় লাগছে কত? 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ডে মনে করো ওর ঘনমাত্রা কত? প্রথমে যেটা ছিল মনে করো 2 মোল পার লিটার, তাহলে একক সময় কত হবে? 2/120। আবার ঘটনাটা যদি এরকম হয়, ঘটনা তো একটু উল্টো হইতে পারে, এরকম তো হইতে পারে, দেখো তো। হইতে পারে না এরকম? এখানেও ধরো আমরা ধরে নিলাম যে এখানে সময় লাগছে 120 সেকেন্ড, 120 সেকেন্ড এটা এরকম হয়েছে, তাহলে কয় মোল হয়েছে? 2 মোল, তাহলে 120 সেকেন্ড এটা হয়েছে 2 মোল, তাহলে 1 সেকেন্ডে হবে কত? বের করতে পারি বিক্রিয়ার হার এভাবে। বুঝছি, বিক্রিয়ার হারটা বুঝছি। একক সময়ে কতটুকু লবণ গলে যায় অথবা কতটুকু গলিত লবণ আবার আগের অবস্থায় ফিরে আসে, দুইটাই কি? বিক্রিয়ার হার। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে এখন খেয়াল করো, নর্মালি দেখা যায় যে এই লবণগুলো ডি ব্লক মৌলের লবণ। ডি ব্লক মৌল কারা? তোমরা পর্যায়ে ওই যে পর্যায় সারণী দেখা যাচ্ছে, পর্যায় সারণী দেখো, 3 নাম্বার গ্রুপ থেকে 12 নাম্বার গ্রুপ, এর মধ্যে যে মৌলগুলো কি ডি ব্লক না? সাধারণত এই মৌলগুলোর যে লবণ, এই লবণগুলো পানিতে দিলে সাথে সাথে গলে যায় না। আমি যদি সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দেই, সাই করে গলে এরকম অবস্থা হয়ে যাবে, খুব দ্রুত গলে যাবে, সময় খুব একটা লাগবে না এবং পুরাটা গলে যাবে, দ্রুত গলে যাবে, অনেক বেশি পরিমাণে গলে যাবে। কিন্তু আমি যদি এখানে সিলভার ক্লোরাইড দেখে, দেখো সিলভার ওই যে পর্যায় সারণী দেখো, 11 নাম্বার গ্রুপের 5 নাম্বার পর্যায়ে দেখো সিলভার, তাই না? আমি যদি সিলভার ক্লোরাইড দিই তাহলে দেখবো সিলভার ক্লোরাইড পুরোপুরি গলে না, সময় নিচ্ছে, অনেক লং টাইম নিচ্ছে, অল্প অল্প গলতেছে, এবং এক সময় দেখা যাবে সম্পূর্ণ সিলভার ক্লোরাইড পানিতে গলে নাই, কিছু রয়েও গেছে অবশিষ্ট। ঠিক আছে, যা রয়ে গেছে আর যা গলে গেছে তাদের মধ্যে একটা এরকম সাম্যাবস্থা তৈরি হবে। ঠিক আছে, খেয়াল করো, এটা কি সাথে সাথে গলে গেছে, যেন আমি চিহ্নটা কি দিছি? ওয়ান ডাইরেকশন, তাই না? আর আমি যখন এরকম দেখলাম যে পুরোটা গলে নেই, কিছু রয়ে গেছে, কিছু গলেছে, তখন আমি ডাইরেকশন দিলাম কি? দুই দিকে ডাইরেকশন দিলাম, গলে যাচ্ছে আবার আগের অবস্থায় ফিরে আসতেছে, গলে যাচ্ছে আগের অবস্থায় ফিরে আসতেছে। ঠিক আছে, এবং ঘটনাটা তাই ঘটে।
তুমি একটা সময় পর দেখবা যে কিছু বলতেছে, কিছু আগের অবস্থায় ফিরে আসতেছে, মানে ভর চেঞ্জ হচ্ছে না খুব একটা, আগের অবস্থায় থেকে যাচ্ছে যা, ওটা তো কিছু বলতেছে, আবার যারা গলে গেছিল তারা আগের অবস্থায় ফিরে আসতেছে। এই অবস্থাটাকে আমরা এই চিহ্ন দিয়ে দেখাই। তো এখন তুমি যখন পড়তে যাবা বইতে, পড়তে গিয়ে যখন দেখবা যে এরকম একমুখী চিহ্ন আছে, তখন তুমি বুঝবা এই লবণটা স্ট্রং ইলেকট্রোলাইটস, স্ট্রং ইলেকট্রোলাইটস মানে পানিতে দিলেই গলে যায়, শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, বাংলায় বলে কি শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য। আর এরকম যদি উভমুখী চিহ্ন দেওয়া থাকে বইতে, তাহলে তুমি বুঝবা ওই লবণটা উইক ইলেকট্রোলাইটস। ঠিক আছে, এখন এই যে দুইটা শব্দ বলছি না, এই দুইটা শব্দের দ্রাব্যতার সাথে রিলেটেড পরিশব্দ কি? এটার সাথে রিলেটেড পরিশব্দ, এটা অধিক দ্রবণীয় লবণ। এই লবণটা কি? অধিক দ্রবণীয়। আর এই লবণটা কি? স্বল্প দ্রবণীয় বা অল্প দ্রবণীয়। অল্প স্বল্প সমার্থক শব্দ। তাহলে এটা কি স্বল্প দ্রবণীয় মানে উইক ইলেকট্রোলাইটস, আর যেটা স্ট্রং ইলেকট্রোলাইট সে কি? অধিক দ্রবণীয়। যারা পানিতে দিলেই গলে যায় অধিক দ্রবণীয়, যারা পানিতে দিলে খুব ধীরে ধীরে গলে তারা স্বল্প দ্রবণীয়। ঠিক আছে, আর স্বল্প দ্রবণীয় লবণ চেনার উপায় কি? বই পড়ার সময় উভমুখী চিহ্ন দেখলে আমি বুঝবো এটা কি স্বল্প দ্রবণীয়। বাট আরো বোঝার অনেক উপায় আছে, সেটা আমরা এখনো পড়ি নাই, সামনে আমরা পড়বো। ফাজানের নীতি আছে, ঠিক আছে, আয়নিক যুগের সমযোজী বৈশিষ্ট্য আছে, ওগুলো আমরা সামনে গেলে পড়তে পারবো, তখন আমরা বুঝবো। আপাতত আমরা বোঝার উপায় কি? বই পড়ে পড়ে আমি দেখবো যে আমাদের গুণগত রসায়নের দ্রাব্যতা টপিক্সের সাথে কোথাও কোথাও এরকম উভমুখী চিহ্ন দেওয়া, যেখানে উভমুখী চিহ্ন দেওয়া আমি চোখ বুজে ধরে নিব ওই লবণটা স্বল্প দ্রবণীয়, আর যেখানে একমুখী চিহ্ন দেওয়া আমি চোখ বুজে ধরে নিব সেটা কি? অধিক দ্রবণীয় লবণ। ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করো আমরা কোথায় ছিলাম, মনে আছে? কোথায় ছিলাম? ভরক্রিয়া সূত্র। সেই ভরক্রিয়ার সূত্র থেকে কিন্তু আমি এইদিকে চলে গেছি, এখানে চলে গেছি, তাই না? কারণ কি? এটা বোঝানোর জন্য আমার এটা দরকার ছিল, নাইলে আমি তোমাদের বুঝাইতে পারতাম না। এই কথাগুলো কি তোমরা লিখছো? আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিলাম, এটা আমার এখানে আর দরকার নাই, আমার দরকার যতটুকু ততটুকু রাখতেছি, এগুলো আমার দরকার নাই। আচ্ছা, তোমরা আমাকে বলো তো এখানে বিক্রিয়া কয়টা? এখানে বিক্রিয়া কয়টা দেখো তো? দুইটা বিক্রিয়া। একটা হলো ফরওয়ার্ড আরএফ, সম্মুখ বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম কি? সম্মুখ বিক্রিয়া। আর একটা হলো ব্যাকওয়ার্ড আরবি, পশ্চাৎ বিক্রিয়া। তাহলে দুইটা বিক্রিয়া, সম্মুখ বিক্রিয়া, পশ্চাৎ বিক্রিয়া। আচ্ছা, তোমরা আমাকে আরেকটা কথা বলো তো, যখন বিক্রিয়াটা সম্মুখ তখন বিক্রিয়ক কে বলো তো? বিক্রিয়ক হলো সিলভার, আচ্ছা সিলভার ক্লোরাইড। এখন যদি আমি এই থার্ড ব্র্যাকেট দিই, এটা দিয়ে কি বোঝাবে বলো তো? ঘনমাত্রা। ভেরি গুড। আচ্ছা, যখন আরবি তখন বিক্রিয়ক কে বলো তো? ভেরি গুড, তখন বিক্রিয়ক হলো সিলভার প্লাস আর ক্লোরাইড মাইনাস। তাহলে আমি এদের ঘনমাত্রা কিভাবে লিখবো? এরকম লিখবো না? লিখবো কি না? আচ্ছা, পশ্চাৎ বিক্রিয়ার সময় বিক্রিয়ক এটা। এবার খেয়াল করো একটু, আমাদের যে সূত্র দিচ্ছেন ওই যে দুইজন বিজ্ঞানী, সূত্রের নাম কি? বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে একটু খেয়াল করো তো সবাই, একটু খেয়াল করো তো, এখানে যে বিক্রিয়ার হারটা আছে, এই যে বিক্রিয়ার হার আরএফ সমানুপাতিক বিক্রিয়কের মোলার ঘনমাত্রা কিনা? লিখতে পারি কিনা? পারি? লিখতে পারি? বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। মোলার ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট, আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়েছি কিনা বিক্রিয়কটাকে? দিয়েছি। আচ্ছা, আমি এবার সমানুপাতিক চিহ্ন বাদ দিতে চাই, কি করব আমরা? একটা ধ্রুবক ব্যবহার করব, সেই ধ্রুবকের সাথে এফ দিব। এই এফ এর মানে হলো সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক। কে এফ মানে কি? সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে এখানে আমার কি আছে? সিলভার ক্লোরাইড থেকে যাবে, ওকে থাকলো। তাহলে আমি এখানে লিখলাম কে এফ সম্মুখ
সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক, সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক। ভেরি গুড। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? যদি থাকো তাহলে আমার পড়া এবার খুব ইজি হয়ে যাবে। দেখো বাকিটা খুব ইজি, কঠিন না। এটাকে আমি কি একটা সমীকরণ দিতে পারি না? একটা সমীকরণ দিলাম, 1 নং সমীকরণ, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন নাই? ওকে, এটা কি সম্মুখ বিক্রিয়ার হারের সমীকরণ? এই বিক্রিয়ার নাম কি, সরি এই সমীকরণের নাম কি? সম্মুখ বিক্রিয়ার হারের সমীকরণ। সেম এস আমি যদি পশ্চাৎ বিক্রিয়া লিখতে চাই, অনুরূপে পশ্চাৎ বিক্রিয়ার হার, সবাই একটু খেয়াল করো তো। আর বি যদি আমি লিখতে চাই ইকুয়ালস টু হবে কে বি, হবে কি না, ইনটু সিলভার ইনটু, এখন তোমাদের প্রশ্ন দেবে স্যার ইনটু কেন, প্লাস না কেন? খেয়াল করো আমি এখানে প্লাস দিই নাই, দিছি? প্লাস দিলে হবে না, গুণ দিতে হবে। কেন গুণ দিতে হবে? এই প্রশ্নের উত্তর কোথায় লুকায়িত? এই প্রশ্নের উত্তর এই চিহ্নটার মধ্যে লুকায়িত। এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম কি? সমানুপাতিক। আরেকটা চিহ্নকে আমরা আরেকটাকে বলি ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে ভাগ, সমানুপাতিক মানে সমার্থক। একবারে 100% মানি বলে ভুল হবে, তাই না? সমানুপাতিক দিয়ে যা বোঝানো হয় গুণফল, ব্যস্তানুপাতিক দিয়ে যা বোঝানো হয় ভাগফল। ব্যাপারটা তো তাই। ভেরি গুড। তাইলে যদিও আমার এখানে আসছে কি চিহ্ন, এই দুইটার মধ্যে কি চিহ্ন আছে, কিন্তু যেহেতু সব সূত্রের মধ্যে ব্যবহৃত শব্দটা হলো সমানুপাতিক, তার মানে এখানে কি হবে? গুণফল। অর্থাৎ সিলভারেরও সমানুপাতিক, ক্লোরাইডেরও সমানুপাতিক। ভেরি গুড। তাহলে এখন এখান থেকে আমরা এটা আরেকটাকে সমীকরণ দিলাম 2 নং। কয়টা সমীকরণ দিলাম? 2 নং। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এটা হলো সম্মুখ বিক্রিয়ার হার আর এটা হলো পশ্চাৎ বিক্রিয়ার হার। এই দুইটা হার যদি সমান হয় তাহলে ওই অবস্থার নাম সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা তোমরা পড়ছো ক্লাসে, ছোট ক্লাসে। তাহলে আমি যদি এই কথাটা লিখি, সাম্যাবস্থায় আর এফ ইকুয়ালস টু আর বি লিখতে পারি না? রাসায়নিক সাম্যাবস্থা মানে কি? যে অবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার পরস্পর সমান, সেই অবস্থার নাম রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে আমি এই কথাটা লিখতে পারি। তাহলে এই কথা লেখার পর এখন 1 এবং 2 নং সমীকরণ থেকে আমি কি বসাইতে পারি দেখো তো। 1 এবং 2 নং থেকে আমি এটা লিখতে পারি, KF সিলভার ক্লোরাইড ইকুয়ালস টু KB সিলভার প্লাস ক্লোরাইড মাইনাস। লিখতে পারি কিনা? পারি। জাস্ট RF এর মান বসাইছি আর বি এর মান বসাইছি, তো এইবার ধ্রুবকগুলোকে একপাশে রাখো। KF ভাগ KB ইকুয়ালস টু দেখো তো এরকম আমরা লিখতে পারি কিনা। ঠিক আছে, লিখতে পারি। এখন বলো দুইটা ধ্রুবকের অনুপাত, যদি দুইটা ধ্রুবককে আমরা অনুপাত করি তাহলে কি পাবো? আরেকটা ধ্রুবক পাবো, তাই না? তাহলে আমি এখানে ধরে নিলাম KF বাই KB ইকুয়ালস টু KC। এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার কেন KC ধরলেন, তাই না? তুমি প্রশ্ন করতে পারো স্যার সি কেন, বি না কেন, এক্স না কেন, ওয়াই না কেন, কেন বি? আচ্ছা সি এই শব্দ মানে অক্ষরটা কনসেন্ট্রেশন থেকে আসছে, কনসেন্ট্রেশন। এখন কনসেন্ট্রেশন মানে কি? ঘনমাত্রা। কনসেন্ট্রেশন মানে কি? ঘনমাত্রা। আচ্ছা খেয়াল করো তো, এইটা একটা ঘনমাত্রা, এটা একটা ঘনমাত্রা, এটা একটা ঘনমাত্রা। খেয়াল করো তো, এটা একটা ঘনমাত্রা কিনা? ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেট দিলে কি বুঝাবে? ঘনমাত্রা। খেয়াল করো তো, এই যে আমি লিখলাম এই লাইনটা ফাইনালি, উপরে হলো উৎপাদ
নিচে হলো বিক্রিয়ক। উৎপাদের ঘনমাত্রা ভাগ কি বিক্রিয়কের ঘনমাত্রা, তাহলে দুইটা ঘনমাত্রার অনুপাত কিনা, অনুপাত। তাহলে সেই অনুপাতটাকে আমি কেসি লেখাটাই কি যুক্তিসঙ্গত না? বুঝছি তো, এটা একটা ঘনমাত্রা, এটা একটা ঘনমাত্রা, তাহলে দুইটা ঘনমাত্রা, উপরেও ঘনমাত্রা নিচেও ঘনমাত্রা, তাহলে দুইটা ঘনমাত্রার অনুপাত অবশ্যই কি হওয়া উচিত, ঘনমাত্রার অনুপাত। ঠিক আছে, এই জন্য আমরা এখানে সি ব্যবহার করছি, কে সি, সাম্য ধ্রুবককে কে সি ব্যবহার করছি। ওকে, এবার আমার আরেকটা লাইন দরকার, তাহলে মোটামুটি আমার ওকে হয়ে যাবে। যেটা আমি বুঝাইতে চাচ্ছি সেটার জন্য খেয়াল করো, আমি কে সি এর সাথে গুণ দিলাম, এটা লেখা যায় না, গাণিতিকভাবে লেখা যায়? এটা লিখলে কারো বাবার কোনো সমস্যা আছে বলতো? আছে? কোনো সমস্যা নাই। কেসি ইন্টু সিলভার ক্লোরাইড ইকুয়ালস টু সিলভার প্লাস ক্লোরাইড মাইনাস, তাই না? আচ্ছা দেখো তো, ডান পাশটা কি দুইটা আয়নের গুণফল না? দুটি আয়নের গুণফল, খেয়াল করো তো, দুটি আয়নের গুণফল কিনা? দুটি আয়নের গুণফল। আচ্ছা তাইলে আমি যদি এখন এই পুরোটার পরিবর্তে লিখি কে আই পি, এখন বলবো স্যার কেন আইপি লিখলেন? আই মানে আয়নিক, আই মানে কি আয়নিক, পি মানে কি প্রোডাক্ট, প্রোডাক্ট ইংরেজি শব্দের বাংলা কি গুণফল, আর আয়নিক তো আয়নের, আয়ন ঘটিত, তাহলে খেয়াল করো আয়নের গুণফল, ঠিক কি না? তাহলে আমি এর পরিবর্তে কে আইপি লিখতে পারি দুটি আয়নের গুণফলকে, পারি কি না? এটা একটা আয়ন, এটা একটা আয়ন, এই আয়নের ঘনমাত্রা এই আয়নের ঘনমাত্রা, দুইটা আয়নের ঘনমাত্রার গুণফলকে আমি কি বুঝাইলাম? আয়নিক গুণফল। কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ভেরি গুড। এইবার আসো ফাইনাল, জাস্ট এই লাইনটা মাথায় ঢুকাইতে পারলে আমাদের আর কোনো ঝামেলাই নাই, সব ওকে হয়ে যাবে। এতটুকু সবাই ক্লিয়ার? পরের পেজে গেলাম। হুম, ওকে সবাই পরের পেজে যাব, গেলাম পরের পেজে, হ্যাঁ গেলাম। এবার খেয়াল করো তো, দুইটা আয়নের গুণফল আমি লিখছি, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। একটু আমি বুঝাচ্ছি কিন্তু বেসিক বেসিক বুঝাচ্ছি। খেয়াল করো এই যে সিলভার, এই ক্লোরাইড এরকম না, ঠিক কি না? এটা কয়টা সিলভার ক্লোরাইড এখানে? সিলভার প্লাস কয়টা ক্লোরাইড প্লাস? আচ্ছা এটা যদি হয় 1 মোল তাহলে এটা কি হবে? এটা কি হবে? আচ্ছা এটা যদি হয় 2 মোল তাহলে এটা কত হবে? 2 মোল। এটা কত হবে? 2 মোল, তাই না? এটা যদি হয় S মোল তাহলে এটা কত হবে? তাহলে এটা কত হবে? ঠিক আছে, তাহলে খেয়াল করো S দিয়ে কি বুঝাইছিলাম মনে আছে? দ্রাব্যতা। S কি? দ্রাব্যতা। এই যে এখন আমরা যা পড়তেছি ঘনমাত্রাও ঠিক আছে, কোন দ্রবণের ঘনমাত্রা? সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা এবং দ্রাব্যতা একই জিনিস, ঠিক আছে? আচ্ছা তাহলে এস দিয়ে কি দ্রাব্যতা বোঝাচ্ছি? ভেরি গুড। তাহলে বলো তো সিলভারের মানটা কত কখন? যদি দ্রবণটা কি হয়? ভেরি গুড, যদি দ্রবণ কি হয়? সম্পৃক্ত। ক্লোরিন মানে কি এস কখন? যদি সম্পৃক্ত হয়। তাহলে খেয়াল করো আমরা আগের পেজে যে সমীকরণটা পাইছিলাম, এই যে ফাইনালি কেআইপি ইকুয়ালস টু এত পাইছিলাম না? আচ্ছা তাহলে এখন খেয়াল করো তো, আমি যদি ওই সমীকরণটাতে, আমি যদি ওই সমীকরণটা কে আইপি ইকুয়ালস টু সিলভার ছিল আর ছিল কি ক্লোরাইড, সিলভার ছিল আর কি ছিল ক্লোরাইড, আচ্ছা সিলভার ছিল আর ক্লোরাইড ছিল।
আচ্ছা, সিলভার ছিল, ক্লোরাইড ছিল, এখন এই সিলভারের ভ্যালুটা কত? এস। ক্লোরিনের ভ্যালুটা কত? এস। খেয়াল করছো? আচ্ছা, খেয়াল করো তো, এটা কি দ্রাব্যতা কিনা? এটা কি দ্রাব্যতা? আচ্ছা, এটা কি দ্রাব্যতা? আচ্ছা, তাহলে খেয়াল করো তো, দ্রাব্যতা ইন্টু দ্রাব্যতা, এটা কি আমি বলতে পারি দ্রাব্যতার গুণফল? এই শব্দটাকে আমি বলতে পারি দ্রাব্যতার গুণফল? বলতে পারি? দ্রাব্যতার গুণফল বলতে পারি না? পারি? পারি কিনা? আচ্ছা, দ্রাব্যতা ইন্টু দ্রাব্যতা যদি দ্রাব্যতার গুণফল বলতে পারি, তাহলে কে আইপি না লিখে, কে আইপি লিখবো না আমি, কে আইপি না লিখে আমি যদি লিখি কে এসপি ইকুয়ালস টু এস স্কোয়ার, কারো বাবার কোনো সমস্যা আছে? এটা লিখলে আছে? কারো বাবার কোনো সমস্যা আছে? নাই। তাহলে খেয়াল করো, এটা কখন আমি লিখতে পারবো? দ্রবণ যদি কি হয়? আচ্ছা, যদি দ্রবণ সম্পৃক্ত না হয় তাইলে আমি কি লিখবো? কি লিখবো? কেআইপি। আচ্ছা, যদি দ্রবণ সম্পৃক্ত হয় কেআইপি লেখা যাবে? যাবে। তবে কেএসপি লেখাও যাবে। ঠিক আছে, সেটা তো তোমাকে প্রশ্নে বলে দিবে, বা সামথিং কিছু থাকবে যেটা দেখে তুমি বুঝতে পারবে দ্রবণটা কি সম্পৃক্ত। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাইলে খেয়াল করো, সম্পৃক্ত দ্রবণে যে ক্যাটায়ন থাকে আর যে অ্যানায়ন থাকে তাদের মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতার গুণফল আমরা বলতে পারি কিনা? পারি? এটা কি ঘনমাত্রা না? এস কি? এস কি ঘনমাত্রা? এস এর অপর নাম কি? কখন? সম্পৃক্ত দ্রবণে। ভেরি গুড। তাহলে সম্পৃক্ত দ্রবণে যে ক্যাটায়ন আর অ্যানায়ন থাকে তাদের ঘনমাত্রার গুণফলকে আমরা কি বলবো? দ্রাব্যতার গুণফল। তাহলে যাহা দ্রাব্যতার গুণফল তাহা আয়নিক গুণফল, শর্ত হইল দ্রবণটা কি হইতে হবে? সম্পৃক্ত হইতে হবে, তাই না? যাহা দ্রাব্যতার গুণফল তাহাই কি আয়নিক গুণফল, শর্ত কি? দ্রবণ সম্পৃক্ত হতে হবে। জয়িতা ফোন দিচ্ছে। জয়িতা ওই তোমার সাথে মেয়েটা না? হ্যাঁ, ও মনে হয় অ্যাড হইতে চাচ্ছে মেবি, কিন্তু অ্যাড তো এখনো করা যাচ্ছে না গ্রুপে। আচ্ছা আচ্ছা, এই যে ও আবার আবার আসছে। হ্যাঁ, এবার অ্যাড হচ্ছে। ওকে। তাহলে সম্পৃক্ত দ্রবণের, সম্পৃক্ত দ্রবণে যে ক্যাটায়ন থাকে আর যে অ্যানায়ন থাকে তাদের মোলার ঘনমাত্রার গুণফলকে কি বলে? দ্রাব্যতার গুণফল। পুরো কনসেপ্টটা কি ক্লিয়ার? তোমাদের মাথায় ঢুকছে? ঢুকছে? পুরো কনসেপ্ট মাথায় ঢুকছে সবার? ভেরি গুড। তাহলে খেয়াল করো তো, দ্রাব্যতার গুণফলের সংজ্ঞাটা যদি আমরা এইভাবে দেই, সংজ্ঞা দিব এখন। দেখো, সব কিছু পড়ার পর আমরা ফাইনালি সংজ্ঞা দিতে যাচ্ছি। সংজ্ঞা দিতে যাচ্ছি নির্দিষ্ট তাপমাত্রায়। আচ্ছা, পুরো প্রসেসটা আনার জন্য খেয়াল করো তো আমার কি কি লাগছে, একটু সবাই বোর্ডের দিকে তাকাও। আমার যে লবণটা আমি নিয়েছিলাম সেই লবণটার নাম সিলভার ক্লোরাইড। এই লবণটা অধিক দ্রবণীয় না স্বল্প দ্রবণীয়? কেমনে বুঝছি? এই চিহ্ন দেখে। ভেরি গুড, এই চিহ্ন দেখে। স্বল্প দ্রবণীয়। এই দ্রবণটা কি সম্পৃক্ত হয়েছিল? সম্পৃক্ত কখন হয়েছে? যদি এস ধরা হয়, তাই না? আচ্ছা, তাহলে এখন তো সম্পৃক্ত, আগে ছিল না, এখন সম্পৃক্ত আছে না? আচ্ছা, তাহলে আমি যদি সংজ্ঞাতে এই কথাগুলো বলি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান ক্যাটায়ন ও অ্যানায়ন গুলোর যথাযথ ঘাতসহ
যথাযথ ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফলকে যথাযথ ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফলকে তার দ্রাব্যতার গুণফল বলে। তাহলে খেয়াল করো একটু, যদি আমরা এখানে উদাহরণ হিসেবে যাই, সিলভার ক্লোরাইড, সিলভার প্লাস, মনে রাখবো আমি সব জলীয় দ্রবণ নিচ্ছি এখানে, যদিও আমি কিউ লিখতেছি না, লিখে দেওয়া বেটার। সব জলীয় দ্রবণ, সবাই খেয়াল করো একটু, কেএসপি সবাই খেয়াল করো একটু, পরে তুলো, আমরা পরে তুলতে দিচ্ছি। এই যে সিলভারের মোলার ঘনমাত্রা ইনটু ক্লোরাইডের মোলার ঘনমাত্রা, সিলভারের মোলার ঘনমাত্রা ইনটু ক্লোরাইডের মোলার ঘনমাত্রা। আচ্ছা, একটা কথা বোঝানোর জন্য কিন্তু আমি এই উদাহরণ নিয়ে আসতেছি। উদাহরণ 2, দেখো MgCl2, সবাই বোর্ডের দিকে তাকায় থাকো একটু, এই MgCl2, ঠিক আছে। এখন কেএসপি লিখতে চাই আমি। তাহলে খেয়াল করো তো, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর ওই যথাযথ ঘাত বাদ পরে আসি, মোলার ঘনমাত্রার গুণফল, মোলার ঘনমাত্রার গুণফল, গুণফল কি না, গুণফল। আচ্ছা খেয়াল করো, এখানে ক্যাটায়ন কয়টা, একটা, ক্যাটায়ন একটা, ম্যাগনেসিয়াম 2+, ক্যাটায়ন একটা, কিন্তু অ্যানায়ন কয়টা, তাহলে দুইটা অ্যানায়ন যদি আমি গুণ করি কি হয়, স্কয়ার হয়ে যায়। ক্লোরিন ইনটু ক্লোরিন কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। ভেরি গুড। আচ্ছা তাহলে খেয়াল করো, এই যে আমি একটা কথা বলছি, যথাযথ ঘাত, কোথায় গেল, যথাযথ ঘাত বলছি না একটা কথা, এই যথাযথ ঘাত কোনটা, এই যথাযথ ঘাত হইল এইটা, যথাযথ ঘাত। ক্লিয়ার, যথাযথ ঘাত সহ। তাহলে ঘাত আমি কখন পাবো, সবসময় পাবো, পাবো না। যদি একাধিক অনুরূপ আয়ন থাকে তাহলেই পাবো, অন্যথায় আমি পাবো না। দেখো আমরা আরেকটা উদাহরণ দেখি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেখো তো, অ্যালুমিনিয়াম 3+, 3 ক্লোরাইড মাইনাস, তাহলে এর কেএসপি কি হবে বলো তো, Al3+ ইনটু Cl মাইনাস কিউব, তাহলে যথাযথ ঘাত 3, এখানে যথাযথ ঘাত কত, 3। আচ্ছা, এরপর আরেকটা উদাহরণ নিচ্ছি আমরা, দেখো আরেকটা উদাহরণ, আমি যদি এটা নিই, দেখো তো, Fe2SO4 ফেরিক সালফেট, লোহা 2টা 2, FeCl3, সালফেট 3টা 3, SO4 2-, SO4 2-, ঠিক আছে, SO4 2-। তাহলে খেয়াল করো তো, এটার কেএসপি কত হবে, কেএসপি খেয়াল করো, এখানে ক্যাটায়ন কয়টা, তাহলে ফেরিক ইনটু ফেরিক কি হয়ে যাবে, ফেরিক 3+ ইনটু ফেরিক 3+, ফেরিক স্কয়ার, SO4 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 কি হয়ে যাবে, কিউ। ক্লিয়ার। তাইলে যথাযথ ঘাত কোণগুলো ক্লিয়ার কিনা, যথাযথ ঘাত কোণগুলো ক্লিয়ার, এগুলো হলো যথাযথ ঘাত, যথাযথ ঘাত। পুরা দ্রাব্যতার গুণফলের কনসেপ্ট ক্লিয়ার কিনা এটা আমাকে একটু বলবা, ক্লিয়ার, পুরা না আংশিক, পুরা, পুরা না আংশিক, হ্যাঁ সবই করাবো, না করলে তো হবে না। ওকে সবাই, এতটুকু ক্লিয়ার। এখন আমি কিন্তু বুঝাইছি, এখন বুঝাবুঝি বাদ, কোনো বুঝার দরকার নেই আমার, আমার একটা যৌগ দেওয়া আছে, সেই যৌগ থেকে আমি কেএসপির সমীকরণ লিখতে চাই।
পরের পেজে গেলাম আমি। হ্যাঁ, ঠিক আছে সবাই? দেখো, এখন আমার একটা যৌগ দেওয়া আছে, সেই যৌগ দেখে মনে করো A4B5, এটা কেমনে যৌগ হলো, কিভাবে হলো, ওগুলো আমার দেখার ব্যাপার না। এটা কি যৌগ নাকি যৌগ না তাও আমার দেখার ব্যাপার না। আমাকে বলছে এটার কেএসপি সমীকরণ লিখো। তাহলে কেএসপি লিখবো, আমি লিখবো এ, আমি লিখবো বি, লিখলাম, এতটুকু লিখলাম। লিখার পর এ কয়টা, 4টা, লিখলাম 4, বি কয়টা, 5টা, লিখলাম 5। ক্লিয়ার? এইবার এর উপরে দিব প্লাস, কিন্তু কয়টা প্লাস দিব, 5টা। এর এই সংখ্যাটা যাবে এর উপরে প্লাস আকারে, এই সংখ্যাটা যাবে বি এর উপরে মাইনাস আকারে। ক্লিয়ার? তাহলে আমি পুরোপুরি ক্লিয়ার কিনা দেখো, পুরোপুরি ক্লিয়ার কিনা। আমি এরকম একটা যৌগ দেওয়া থাকলে আমি সমীকরণ লিখতে পারবো কিনা, সেটা হলো আমার প্রশ্ন। যে আমার দেওয়া আছে কি FeCl2, তাহলে আমি কি লিখবো, কেএসপি বলো তো, Fe2 প্লাস ইন্টু Cl মাইনাস স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, আমার দেওয়া আছে মনে করো এরকম Al NO3 ফুল 3, এটা দেওয়া আছে। এর কেএসপি বের করবো আমি। তাহলে এর কেএসপি ইকুয়ালস টু কত হবে, Al3 প্লাস ইন্টু NO3 মাইনাস কিউব। মূলক বুঝতে হবে কিন্তু, ছোট ক্লাসে তোমরা মূলক পড়ে আসছো, এটা একটা মূলক। এই পুরোটা কিন্তু এখানে যেমন ক্লোরিন যেই কাজ করছে, এখানে পুরোটা মিলে সেই কাজ করছে। NO3 পুরোটা কি একটা ক্লোরিনের মতো আচরণ করেছে। মূলক কাকে বলে, একাধিক পরমাণুর গুচ্ছ যদি একটা পরমাণুর মতো আচরণ করে তখনই তার নাম কি, মূলক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা একটা মূলক। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার এতটুকু? ভেরি গুড। এইবার আসো, এখন আমাদের যেটা জানতে হবে, সেটা হলো দ্রাব্যতার সাথে দ্রাব্যতার গুণফলের কোনো সম্পর্ক আছে কিনা, বা থাকলে সেটা কিভাবে আমরা যাব। দ্রাব্যতার সাথে দ্রাব্যতার গুণফলের সম্পর্কতে যাব আমরা। দ্রাব্যতার সাথে দ্রাব্যতার গুণফলের সম্পর্ক, হেডলাইন, দ্রাব্যতার সাথে দ্রাব্যতার গুণফলের সম্পর্ক। দ্রাব্যতার সাথে দ্রাব্যতার গুণফলের সম্পর্ক। গেলাম, দেখো, দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফলের সম্পর্ক। দ্রাব্যতার গুণফলের সম্পর্ক। আচ্ছা, এটা হলো দ্রাব্যতা S, আর এটা হলো দ্রাব্যতার গুণফল কেএসপি। ঠিক আছে? এখন এটা আমি কিভাবে করব, ইজি, খুব ইজি। খেয়াল করো তো, আমার সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে S, তাহলে ওর কেএসপি কত লিখবো আমি? সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত দেওয়া আছে, S, তাহলে আমি ওর কেএসপি কি লিখবো, দেখো তো, সিলভার কয়টা, একটা, তাহলে 1s পাওয়ার 1। ক্লোরাইড কয়টা, আবার 1s পাওয়ার 1, তাহলে কি হয়ে গেল ফাইনালি, S স্কয়ার, 1 বাদ। আরেকটা দেখি, আরেকটা না দেখলে আমরা ক্লিয়ার হব না। মনে করো ওর দ্রাব্যতা আছে S, ফাইন, সমস্যা নাই কোনো। তাহলে ওর দ্রাব্যতার গুণফল আমি কিভাবে লিখবো, ম্যাগনেসিয়াম কয়টা, একটা, তাহলে 1s পাওয়ার 1। ক্লোরাইড কয়টা, তাহলে 2s পাওয়ার 2, 2s পাওয়ার, তাহলে টোটাল আসলো কত দেখো তো, 4s কিউব, তাই না, 4s কিউব। টোটাল আসলো কি, 4s কিউব। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার? আচ্ছা, আরেকটা দেখি, আরেকটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। খেয়াল করো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একসাথে 3 কাজ করতে গেলে এটাই হবে, বুঝছো তো? একই সাথে আমরা এটাকে কি করছি, লাইভ দিছি, আবার রেকর্ড করতেছি, আবার লিখতেছি, কষ্ট হয়ে যাচ্ছে বেচারার। ও আচ্ছা, ওকে,
এই জন্য না, কষ্ট হচ্ছে, চার্জ কমে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে খেয়াল করো, ওর দ্রাব্যতা কত? এস। দ্রাব্যতা কত? এস। এখন ওর দ্রাব্যতা যেহেতু এস, তাহলে আমি কি করব? কেএসপি ইজ ইকুয়ালস টু অ্যালুমিনিয়াম কয় পিস? তাহলে আমি দিব 1 এস পাওয়ার 1। ক্লোরাইড কয় পিস? তাহলে 3s পাওয়ার 3। দেখো 3 এর উপর পাওয়ার যদি 3 হয় কত হয়? এই কয় কি? 27। 3 ইন্টু 3 ইন্টু 3 27। হাই হাই, এরকম হিসাব করলে তোমরা যে জীবনে ঠকতে ঠকতে লাইফ শেষ। তোমারে বললো যে কয় টাকা পাবেন? 9 টাকা। পাইবো 27 টাকা, আমি 9 টাকা পাবো, হাই শেষ লাইফ। আচ্ছা, 27 s টু দি পাওয়ার 4। আরেকটা দেখি তোমরা, মনে করো ফেরিক কার্বনেট, ফেরিক কি হলো? ফেরিক কার্বনেট CO3 হোল 3, এর দ্রাব্যতা S। তাহলে খেয়াল করো তো, লোহা কয় পিস? লোহা কয় পিস আছে? 2 পিস, তাহলে 2s পাওয়ার 2। এবার বলো কার্বনেট কয় পিস? 3s পাওয়ার 3। তাহলে এখন গুণ করো, 2 এর পাওয়ার 2 মানে 4, 3 এর পাওয়ার 3 মানে 27, 27 ইন্টু 4 মানে 108, 108 s পাওয়ার 5। ক্লিয়ার সবাই? তাহলে দ্রাব্যতার গুণফলের সাথে দ্রাব্যতার সম্পর্ক ফাইনাল আমাদের ক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার, ভেরি গুড। এখন তাহলে আমরা অঙ্ক করতে পারি কিনা বলো তো? অঙ্ক করতে পারবো না? এখন আমরা অঙ্ক করতে পারবো। হ্যাঁ, আমরা চাইলে হচ্ছে যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, ওটা কিন্তু আমরা ভেঙে লিখি, আমার দরকার নাই, আমার ভাঙা করার সময় পরে, এখন আমরা ওয়ান শট দিচ্ছি, ঠিক আছে? ওটা হলো আমার যখন বিস্তারিত করতে হবে তখন, ঠিক আছে? আমি যখন তোমাকে দ্রাব্যতার গুণফল বুঝাইয়া দিচ্ছি না, ওই কনসেপ্ট মাথায় থাকলে বাকি সব বুঝবা। এখন আমি যা দিচ্ছি এটা হলো শর্টকাট টেকনিকের প্রশ্ন, যাতে আমি অ্যান্সার করতে পারি সেজন্য। আচ্ছা ওকে, এবার আসি আমরা এখন একটা ম্যাথ করি। আগে ম্যাথ করব, মনে করো আমি এটা দিলাম FeCl3 এর কেএসপি 27 ইন্টু 10 টু দি পাওয়ার -16 হলে এর দ্রাব্যতা কত? এর দ্রাব্যতা কত? এটা একটা প্রশ্ন। এর সাথে তোমাকে একটা লেজ লাগাই দিল যে দ্রবণে Cl- এর ঘনমাত্রা কত? Cl- এর ঘনমাত্রা কত? ওকে, Cl- এর ঘনমাত্রা কত সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমাদের এখানে সমাধানে যাচ্ছি আমরা, শর্টকাট সমাধান। আমরা লিখব ধরি FeCl3 এর দ্রাব্যতা S। এর দ্রাব্যতা কত? S। তাহলে খেয়াল করে একটু, কেএসপি Fe3 প্লাস ইন্টু Cl কিউব, তাই না? এটা আমরা জানি না? জানি তো। আচ্ছা, এবার খেয়াল করো, এটা কয় পিস? এখানে কয় পিস আয়রন? তাহলে s পাওয়ার 1। ক্লোরিন কয় পিস? তাহলে কি হবে? 3s পাওয়ার 3। এখানে তুমি প্রয়োজনে একটু সাইড নোট দিয়ে দিবা, এখানে এটা হলো s আর এটা হলো 3s। ক্লোরাইড কত? 3s। ওই সাইড নোট ওটা লিখে দিবা, তাহলে একটু ভালো। অঙ্ক যেহেতু, সাইড নোট না লিখলে তো ফুল নাম্বার দিবে না। ওকে, এইবার আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। অঙ্ক হয়ে গেছে কি দেখো, কেএসপির মান তো দেওয়া আছে, তাই না? সাইড নোটে কেএসপির মানটাও লিখে নাও। কেএসপি ইজ ইকুয়ালস টু 27 ইন্টু 10 টু দি পাওয়ার -16। বসাও 27 ইন্টু 10 টু দি পাওয়ার -16, বা এটা কত? 27
27 s to the power 4 is equals to কত 27 into 10 to the power minus 16 দুই পাশ থেকে দেখো কাটা থাকে কি s4 s4 ওই আমি যদি s লিখতে চাই তাহলে কি লিখব 10 to the power minus 16 to the power 1 by 4 to the power 1 by হ্যাঁ তাহলে এই অঙ্ক খুবই সহজ আমি কেন এই অঙ্ক দিচ্ছি যাতে আমি মুখে মুখে হিসাব করতে পারি এই মানটা কি বাস্তবে ওর বেটা জীবনেও না এটা আমি ইচ্ছে করে দিছি যাতে অঙ্কটা আমি ক্যালকুলেটর ছাড়া তাড়াহুড়ো করে করতে পারি কারণ তোমাদের তো আমি ওয়ান শট দিচ্ছি ঠিক আছে ওকে তাহলে খেয়াল করো আমরা কি পেলাম FeCl3 এর দ্রাব্যতা কত পাইছি 10 to the power minus 4 তাহলে এখন বলো তো আমাদের লেজ লাগাই যেটা দিছিল ক্লোরাইডের ঘনমাত্রা কত ক্লোরাইডের ঘনমাত্রা কত 3s না ক্লোরাইডের ঘনমাত্রা কত 3s তাহলে এটা যে পারবে সে যদি এটা না পারে তাকে সারা জীবন সবুজ ঘাস খাইলেও গরু আফসোস করবে তাকে যদি সারা জীবন গরুর খাবারটা খাওয়াই দেওয়া হয় গরু বলবে আরো বেশি করে খাওয়া আমার কোনো দুঃখ নাই তাহলে ক্লোরাইডের 3s 3 into 10 to the power 4 minus 4 মোলার ক্লিয়ার সবাই 100% ক্লিয়ার তো সবাই ভেরি গুড এবার আমরা আরেকটা অঙ্ক করব আমরা গেলাম পরের পেজে হয় নাই দেখো গেলাম দেখো আমাদের মনে করো এই পাত্র উদ্দীপক আকারে দিচ্ছি এই পাত্রে আমাদের আছে কি Al2SO4 হোল 3 এর কেএসপি দেওয়া আছে মনে করো 108 ইন্টু 10 to the power minus 40 কেএসপি দেওয়া আছে এটা কি তার কেএসপি দেওয়া আছে ওকে ফাইন সমস্যা নাই এখন আমাদের ওরা প্রশ্ন করছে 1 নাম্বার প্রশ্ন করছে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে বের করো এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন করছে দ্রবণে SO4 2- এর ঘনমাত্রা কত ওকে কোনো ব্যাপার না ইজি অঙ্ক তাহলে আমরা আগের মতোই করব আগের মতোই যাচ্ছি খেয়াল করো ধরি Al2SO4 হোল 3 এর দ্রাব্যতা S এর দ্রাব্যতা কি S সুতরাং KSP খেয়াল করো একটু KSP is equals to অ্যালুমিনিয়াম এর সহগ কি হবে 2 অ্যালুমিনিয়াম দুইটা না স্কয়ার সালফেট কয়টা কিউব সাইড নোটে লিখবা অ্যালুমিনিয়াম এর ঘনমাত্রা কত বলো অ্যালুমিনিয়াম কয়টা দুইটা তাহলে 2s সালফেট কয়টা তাহলে 3s ঠিক আছে আচ্ছা কেএসপি কত 108 ইনটু 10 to the power minus 14 মান বসাও 108 into 10 to the power minus 14 is equals to 2s square 3s cube 2s square 3s cube ঠিক আছে সবাই এতটুকু সবাই ঠিক আছে এবার খেয়াল করো বা 108 into 10 to the power minus 40 108 হয়ে যাবে এটা s power 5 দুই পাশ থেকে তাহলে এবার কি থাকে s কত বলো s equals to 10 to the power minus 40 power 1/5 মানে হলো 10 to the power minus 8 এত মোলার তাহলে এখন এটা যদি হয় এত মোলার দ্রাব্যতা তো বের হয়ে গেল
এখন আমাদের বলছে দ্রবণের সালফেটের ও আচ্ছা, না আরো কাজ আছে তো। গ্রাম পার লিটার বলছে না, কোন এককে? গ্রাম পার লিটার। এটা আছে মোল পার লিটার, এটা কোন একক? এই মোলার মানে কি? মোল পার। মনে রাখো এটা 10⁻⁻8 মোল পার লিটার। সবাই মনে রাখবা এই বড় হাতের এম এর মানে কি? মোল পার লিটার। বড় হাতের এম এর মানে কি? মোল পার লিটার। ঠিক আছে, মোল পার লিটার। এখন আমাদের এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর বের করতে হবে। লিখবো Al2SO4 এর আণবিক ভর, অ্যালুমিনিয়াম 27 × 2 সালফেট হলো 96 × 3। কত আসে দেখো তো? এত গ্রাম পার মোল। এটা দেখো কি? এত গ্রাম পার মোল। 342 342 গ্রাম পার মোল। তাহলে এবার লিখবা সুতরাং গ্রাম পার লিটার এককে দ্রব্যতা সমান 10⁻⁻8 মোল পার লিটার ইন্টু 342 গ্রাম পার মোল। তাহলে খেয়াল করো এখানে মোল আর ওখানে মোল ইনভার্স বাদ। কত হয় গুণ করছো? 3.42 ইন্টু 10⁻⁻6 গ্রাম পার লিটার। এটা অ্যান্সার। গ্রাম পার লিটার এককে দ্রব্যতা হয়ে গেল। ক্লিয়ার কিনা সবাই? পুরোপুরি ক্লিয়ার? 100 সবাই 100 ক্লিয়ার? আচ্ছা স্যার, যদি শুধু অ্যালুমিনিয়ামের ওটাকে বলতো গ্রাম পার লিটারে, তাহলে কি এস এর সাথে 2 গুণ করতাম? সবার কি হয়েছে? সবাই ওকে? এতটুকু সবাই ক্লিয়ার? হ্যাঁ, ওকে। এবার দেখো আমাদের আরেকটা পার্ট আছে, বলছি কি সালফেটের ঘনমাত্রা। ওকে, ইজি তো। সালফেটের ঘনমাত্রা SO4 2- এর ঘনমাত্রা সমান সমান কত? 3s। তাহলে 3 × 10⁻⁻8 মোলার। এই তো, এটা অ্যান্সার। ওকে, হয়ে গেল। আমরা আরেকটা অঙ্ক করব, পদক্ষেপ পড়বে কিনা। পদক্ষেপের অঙ্ক। হ্যাঁ, এখানে মনে রাখতে হবে KIP যদি হয় বড়, KSP যদি হয় ছোট, তাহলে পদক্ষেপ পড়বে। ঠিক আছে, আর যদি উল্টো হয় পদক্ষেপ পড়বে না। পদক্ষেপ পড়বে না। ঠিক আছে, উল্টো হলে পদক্ষেপ পড়বে না। আচ্ছা, এখন আমরা একটা অঙ্কে যাই। পরের পেজে গেলাম। কেআইপি বাইর করাটা ঠিক আছে, পরের পেজে যাব। তাহলে এই ক্ষেত্রে তোমাকে কেএসপি দিয়ে দিবে প্রশ্নে। সাধারণত কেএসপি প্রশ্নে দিয়ে দিবে, আর যদি দিয়ে না দেয় এমন কিছু দিবে যেখান থেকে তুমি কেএসপি বের করতে পারবা। দ্রাব্যতা দেওয়া থাকলে কেএসপি বের করা যাবে। আগে যে অঙ্ক করছি কি ছিল? আগে দেওয়া ছিল হলো কেএসপি, বের করছি দ্রাব্যতা। এখন যদি দ্রাব্যতা দিয়ে দেয় কেএসপি বের করতে পারবো না? পারবো? পারার কথা। খেয়াল করো, এখন আমরা একটা পদক্ষেপ পড়বে কিনা এরকম একটা অঙ্ক করি, তাহলে আমাদের আশা করি হয়ে যাবে। এখানে মনে করো একটা যৌগ নিলাম আমরা, যৌগটার নাম কি দিব? মনে করো আমরা নিলাম জিঙ্ক ক্লোরাইড।
এটার দ্রবণের আয়তন আছে 300, দ্রবণের আয়তন 300, ঘনমাত্রা 0.5। আর এখানে আছে মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, এর দ্রবণের আয়তন 200, ঘনমাত্রা 0.02। এখন প্রশ্নে দেওয়া থাকবে জিঙ্ক হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে, কত দেওয়া আছে? 2 × 10⁻⁻12। ঠিক আছে, দেওয়া আছে এটা ধরো। আর তোমাকে প্রশ্ন করছে দ্রবণদ্বয় মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা। মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করে এরকম প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে এখন আমরা এটা বের করার সময় খেয়াল করে একটু খুব ভালো করে কেয়ারফুলি খেয়াল করো, একটা যুগ, দুইটা যুগ, তিনটা যুগ দেওয়া আছে, তাই না? আছে না? তিনটা যুগ দেওয়া আছে। তাহলে আমি এই উপরের দুইটা যুগের দিকে প্রথমে তাকাবো না, আমি এই যুগটা নিয়ে কাজ করব। প্রথমে আমি লিখব জিঙ্ক হাইড্রোক্সাইডের কেআইপি ইকুয়ালস টু কেআইপি, জিঙ্ক কয়টা আছে? জিঙ্কের যোজনী 2, 2+। ওএইচ কয়টা? ওএইচ মাইনাস স্কোয়ার দিলাম। এবার খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এই জিঙ্ক 2+, জিঙ্ক 2+, এটা যেই পাত্রে থাকে ওইটারে ধরবা V1 আয়তন, এটা এই পাত্রে আছে না, তাহলে এই পাত্রের আয়তন কত? V1। ঘনমাত্রাকে ধরবা S1 ভাগ V1 + V2, এটা সূত্র V1 + V2। এটা যে পাত্রে আছে এটার আয়তনকে ধরবা V2, ঘনমাত্রাকে ধরবা S2 ভাগ V1 + V2 স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এই সূত্রটা আসলে লঘুকরণ সূত্র, আমি এখন টাইম নাই, নাইলে আমি এটা বুঝাই দিতাম কোথা থেকে আসছে, আপাতত মুখস্থ রাখতে হবে। আমি বুঝাবো, সমস্যা নাই, নেক্সট ক্লাসে বুঝাই দিব। খেয়াল করো, এখানে V1 কত বলো? এটা 300, S1 কত? 0.5, V2 কত? 200, S2 কত? 0.02 মোলার। ঠিক আছে, সবাই এতটুকু ক্লিয়ার? এখন মান বসাও, মান বসাও। V1 এর মান কত? 300, S1 কত? 0.5 ভাগ 300 যোগ 200, 500 একসাথে লিখে ফেললাম। এটা কত? 200, 0.02 ভাগ কত? 500 স্কয়ার হবে, হবে গুণ কর। 1.92 × 10⁻5, 1.92 × 10⁻5। এবার খেয়াল করো তো, দেওয়া আছে কেএসপি কত? এখানে কেএসপি দেওয়া আছে, সবাই দেখো একটু, কেএসপি কত? 2 × 10⁻12। বলো কোনটা বড়, -12 না -5? -5, অনেক বড়। তাহলে লিখবা যেহেতু কেআইপি বড়, কেএসপি ছোট, সুতরাং অদক্ষেপ পড়বে নাকি পড়বে না? অদক্ষেপ পড়বে। কাহিনী খালাস। ঠিক আছে, পদক্ষেপ পড়বে। দুইটারই যদি হচ্ছে 10⁻12 আসতো তাহলে কোনটা বড় হতো? 1 আর 2 এর উপর। ও তখন পাশের মান দেখবো আমরা, যদি পাওয়ারটা সমান হয় তখন কি দেখবো? পাশের মান কত? এখানে 1.92 আর ওখানে আছে 2, মনে করো দুইটাই 12 আসলো, -12 হলো দুইটাই, তাহলে 1.92 বড় না 2 বড়? 2 বড়, তখন কেএসপি বড় হয়ে যেত। আর 100% সমান হলে তো এটা তো সম্পৃক্ত দ্রবণ, তখন অদক্ষেপ পড়বে যদি শীতল করা হয়। স্থিরভাবে রেখে দিলে অদক্ষেপ পড়বে, নাহলে তাৎক্ষণিকভাবে পড়বে না, একটু সময় লাগবে পড়তে। আর যদি এরকম হয় অলরেডি পদক্ষেপ পড়ে গেছে। ক্লিয়ার সবাই? আচ্ছা,
পরের পেজে গেলাম, আমরা আরেকটা অঙ্ক করি। ওকে, চলো। ওকে, সবাই হয়েছে? হয়েছে? গেলাম পরের পেজে, পরের পেজে গেলাম। দেখো এখন আরেকটা পাত্র আছে, ধরো এই পাত্রে আছে ধরো FeCl3, এটা আছে 100 মিলিলিটার, 0.1 মোলার। আর এখানে আছে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আছে 200 মিলিলিটার, 0.005 মোলার। আর এখানে কেএসপি দেওয়া আছে অফ FeOH হোল 3 equals to 1.5 into 10 ইনভার্স, মনে করো কত, মানে এগুলা কিন্তু আমি বানাই দিচ্ছি, এগুলা যে পুরোপুরি অ্যাকুরেট মান জীবনেও বিশ্বাস করবে না, কারণ আমি এখন তাড়াহুড়া করে তোমাদের শর্টকাট টেকনিকে করার জন্য শেখাচ্ছি। এই ভ্যালুটা আমি এটাই ধরে নিলাম মনে করো এখন, ঠিক আছে, -10 ধরে দিলাম। আচ্ছা, এখানে একটা কাজ করি আমরা, এই মানটা 0.1 না 0.00 তিনটা এইভাবে দাও, 10 ইনভার্স 4 দাও, এটা 10 ইনভার্স 4, ঠিক আছে, 10 ইনভার্স 4 মোলার। তাহলে এখন তোমাকে বলছে দ্রবণদ্বয় মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা। আচ্ছা, দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন হলো দ্রবণের মিশ্রণে, দ্রবণদ্বয়ের মিশ্রণে, দ্রবণদ্বয়ের মিশ্রণে, দ্রবণদ্বয়ের মিশ্রণে OH ও Cl মাইনাসের ঘনমাত্রা কত? খেয়াল করে একটু, একটা প্রশ্ন করছে কি দ্রবণদ্বয়ের মিশ্রণে OH এর ঘনমাত্রা এবং Cl মাইনাসের ঘনমাত্রা কত। তাহলে আমরা প্রথমে Cl মাইনাসের ঘনমাত্রা, যেহেতু প্রথম পাত্র এটা, এটা প্রথম পাত্র, এটা আমরা Cl মাইনাস ধরি, মানে 1 ধরবো, আর এটা দ্বিতীয় পাত্র প্রশ্ন অনুসারে যেভাবে আছে। তাহলে Cl মাইনাসের ঘনমাত্রা বের করবো। সবাই একটু দেখো, খেয়াল করে একটু মনোযোগ সহকারে বুঝতে হবে কিন্তু। ক্লোরিন কয় পিস আছে এখানে? তাহলে আমি এখানে 3 দিব, ইনটু এই পাত্রের আয়তনকে আমি ধরলাম V1, ঘনমাত্রাকে ধরলাম S1, ভাগ মিশ্রণ বলছে, তাহলে মিশ্রণ মানে V1 প্লাস V2। পাশে দেখো V1 কত? 100, S1 কত? 10 টু দি পাওয়ার -4, V2 কত? 200, S2 কত? 0.005। তাহলে এবার মান বসায় দাও, এটা 3 ইন্টু 100 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 100 আর 200 যোগ করলে হয়ে যাবে 300। কত আসে দেখো, এটা একটা 1 ইন্টু 10 ইনভার্স 4 মোলার। ওকে, ফাইন, হয়ে গেল। আচ্ছা, এখন OH এর ঘনমাত্রা আমাদের বের করতে হবে একইভাবে। OH কোন পাত্রে আছে? ডান পাত্রে, ডানের 2 নং পাত্রে। 2 নং পাত্রে তো OH একটাই, তাহলে এখানে কিছু গুণ করা লাগবে না, বা মনে মনে 1 আসছে 1 গুণ করতে পারো। 1 ইন্টু V2 ইন্টু S2 ভাগ হলো V1 প্লাস V2। তাহলে মান বসাও, V2 এর মান কত? 200, S2 এর মান কত? 0.005 ভাগ কত? 300, কত আসে দেখো? 3.33 ইন্টু 10 ইনভার্স 3, এত মোলার। ওকে, হয়ে গেল। তাহলে অঙ্ক আমাদের। এবার আমাদের আর একটা প্রশ্ন এটার সাথে, যে দ্রবণ দুটি মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা। আরেকটা প্রশ্ন, দ্রবণ দুটি মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা, ঠিক আছে, দ্রবণ দুটি মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা, ঠিক আছে। তাহলে দ্রবণ দুটি মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা, আমি এগুলো মুছে দিই, এতটুকু মুছে দিলেও হবে আমার। দ্রবণ দুটি মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা, এটা হলো 2 নম্বর প্রশ্ন।
ধ্রুবণ দুটির মিশ্রণে পদক্ষেপ করবে না। পদক্ষেপ পড়বে কি? আচ্ছা, তাহলে আমার এখন কাজ কি খেয়াল করো, আমি এটা নিয়ে কাজ করব। পদক্ষেপ পড়বে কিনা যখনই আসবে, যার কেস পি দেওয়া থাকবে সেটা নিয়ে কাজ করব, যার কেস পি দেওয়া থাকবে সেটা নিয়ে কাজ করব। তাহলে আমি লিখব FeOH হোল 3 এর কেস পি ইকুয়ালস টু Fe3 প্লাস ইন্টু OH মাইনাস কিউব। এবার খেয়াল করো, Fe যে পাত্রে আছে সেই পাত্রে আয়তন কত? V1, ঘনমাত্রা কত? S1 ভাগ V1 প্লাস V2। OH যে পাত্রে আছে আয়তন কত? V2, ঘনমাত্রা কত? S2 ভাগ কত? V1 প্লাস V2, পাওয়ার হয়ে যাবে কিউব। এবার মান বসাও, টোটাল কত আসছে রেজাল্ট বলো তো? 1.23 in 10 verse 12। 10 ইনভার্স 12। তাহলে খেয়াল করো, ওটা হলো 10, -10 আর -12, -12 ছোট, -10 বড়। তুলো তুলো, দ্রুত তুলো। যেহেতু কেএসপি গ্রেটার দেন কেপি, সুতরাং পদক্ষেপ পড়বে না। পড়বে না, সুতরাং পদক্ষেপ পড়বে না। কাহিনী খালাস।